শুভ সকাল দর্শক, এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্য রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। আর আপনারা জেনে থাকবেন যে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে এবং সেই সমস্যার চিকিৎসা কি হতে পারে বা প্রতিহতই বা কিভাবে করা যেতে পারে সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজও কিন্তু এর ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার সাবরিনা রহমতুল্লাহ, পেট্রো রেটিনো ও ফ্যাকো সার্জন কনসালট্যান্ট, বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড। ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে আপনাদের অনেক প্রশ্ন আছে আমি জানি। সেই প্রশ্ন এবং আপনার মতামত জানান 0241010469 এই নম্বরে। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আমরা যেরকমটা বলছিলাম যে চোখের যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেই বিষয়টি সম্পর্কে আসলে অনেক দর্শকই কিন্তু অবগত নয়, অনেকের কাছেই কিন্তু এই টার্মটি নতুন। শুরুতেই আসলে জানতে চাইবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। সো ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে তাদেরই মূলত হয় যাদের ডায়াবেটিস আছে। সো প্রথমত যাদের ডায়াবেটিস আছে, যেটা ডিউরেশন বা অনেক সময় পার হয়েছে, 5 বছর 10 বছর হয়ে গেল, এবং যাদের কম সময় হয়তো 1 বছর ডায়াবেটিস আছে কিন্তু তা কন্ট্রোলে নেই, নিয়ন্ত্রণে নেই, তাদের কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবার সম্ভাবনা বেশি। অনেকাংশে আমরা জানি যে ইয়াং পেশেন্ট যাদের বয়স হয়তো 30-40 বছর বয়স, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার কথা নয়, কিন্তু তাদের একটি স্পেশাল ডায়াবেটিস হয় যেটাকে আমরা বলে থাকি টাইপ 1 ডায়াবেটিস। তাদেরও কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবার সম্ভাবনা থাকে, কারণ তাদের ডিউরেশনটা অনেক দিন হয়ে যায়। দেখা যায় যে যখন বাই দ্য টাইম তাদের বয়স 40-45 হলো, ততদিনে হয়তো তাদের 10-15 বছর হয়ে গেছে। সো কন্ট্রোলে যদি না থাকে মেইন যেটা কথা, তাহলে তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। আচ্ছা, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস থাকলে আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো বয়স বা এই বিষয়ে কিছু আছে? বয়সটা মেইনলি সেভাবে নেই। যেটি মেইনলি আছে যে আপনার সময়টা, কারো ডায়াবেটিসে কেউ আক্রান্ত হলো, সেটা যদি একটা লম্বা সময় পার হয়ে যায়, স্পেশালি আমরা সাধারণত বলি যে 5 বছর হয়ে গেলে চোখে একটা চেক আপ করা দরকার যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। আমরা সবাই কিন্তু মোটামুটি অ্যাওয়্যার যে ডায়াবেটিস থেকে কিডনি অ্যাফেক্টেড হতে পারে। আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি বা পায়ে কিন্তু অনেকের আঘাত পেলো বা ব্যথা পেলো, সেটা তখন ঘা শুকাতে চায় না ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে। কিন্তু আমরা বেশিরভাগই কেউ কিন্তু সচেতন নই যে ডায়াবেটিস থেকে আসলে চোখেও কিন্তু অ্যাফেক্টেড হতে পারে, তার দৃষ্টি কমে যেতে পারে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে পেশেন্ট ভাবে তার দৃষ্টি কমে যাচ্ছে, হয়তো তার চশমা চেঞ্জ হবে বা তার হয়তো চোখে ছানি পড়েছে, কিন্তু ডায়াবেটিস থেকে যে চোখে রক্তক্ষরণ হতে পারে বা ডায়াবেটিস যে চোখকে আক্রান্ত করতে পারে, সেটা আসলে সবার অবগত নয়। আচ্ছা, ডায়াবেটিস রেটিনোপ্যাথি আর চোখের ছানি পড়া, আপনি নিজেও একজন ফ্যাকো সার্জন, সেই সূত্র ধরে একটু জানতে চাচ্ছি যে আসলে দুটোকে আলাদা করার আসলে উপায় কি? প্রথমত আসলে স্ট্রাকচারাল ডিফারেন্সটাই মেইন। যে চোখটাকে যদি আমরা চিন্তা করে থাকি যে একটি ক্যামেরার অংশ, তাহলে ক্যামেরায় যেমন একটি লেন্স থাকে, চোখেও সেরকম একটি লেন্স থাকে। এই লেন্সটি বয়সের সাথে সাথে আস্তে আস্তে ঘোলাটে হয়ে যায়, যেটাকে আমরা ছানি বলে থাকি। আর ক্যামেরা যেমন একটি ফিল্ম থাকে, যে ফিল্ম আগেকার দিনে আমরা ওয়াশ করে ছবি তোলা হতো, সেই ফিল্মটাই আসলে রেটিনা। সো চোখের সবচেয়ে ভেতরের একটি গুরুত্বপূর্ণ অংশ আসলে রেটিনা, এবং এই রেটিনাটা হাইলি ভাস্কুলার, দ্যাট মিনস এখানে অনেক রক্ত সঞ্চালন হয়। সো ডায়াবেটিস আসলে আমাদের সারা শরীরে রক্তনালীকে যেভাবে অ্যাফেক্ট করে, সেরকম চোখের রেটিনাকেও অ্যাফেক্ট করে, এবং অ্যাফেক্টেড হলে রক্তনালীগুলো ভঙ্গুর হয়ে যায়, সেখান থেকে রক্তক্ষরণ হয়, এবং তখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে। সো ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ছানি দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোর সিমটম অলমোস্ট সেম, যে তাদের দৃষ্টি আস্তে আস্তে কমে যায়। আচ্ছা আচ্ছা, আমরা সিমটমস গুলো নিয়ে আসছি। আমাদের একজন দর্শক ফোন কলে অপেক্ষা করছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে আবারও আপনার কাছে আসছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সজীব। জি, আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম, আমার ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি আছে। আমি ইনজেকশন নিচ্ছি, আর কয়টা নিতে হবে? জি, আমি প্রশ্ন করি না, জি। আপনি কয়টা ইনজেকশন দিয়েছেন?
আমি হচ্ছে এক চোখে 3টে ইনজেকশন নিছি। আচ্ছা, সো এটা একটি খুবই আসলে লজিক্যাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমরা আসলে খুবই ফেস করে থাকি যে কয়টি ইনজেকশন লাগবে। সো ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে বিভিন্ন চিকিৎসার স্টেপ আছে, তার মধ্যে একটি হচ্ছে আমরা চোখে ইনজেকশন দিই রক্তক্ষরণটি বন্ধ করার জন্য। ক্ষেত্র বিশেষে রক্তক্ষরণটি যখন অনেক বেশি অ্যাফেক্টেড হয়, সে রক্ত কমানোর জন্য আমরা ইনজেকশন দিয়ে থাকি। সো বেসিক্যালি এটার যে ফিক্সড প্রোটোকল সেটা হচ্ছে আমরা প্রথমে 3টা ইনজেকশন দিয়ে আবার স্ক্রিনিং করি, দেখি তার চোখের কন্ডিশনটা কেমন, এবং তার কিছুদিন পরপরই ইনজেকশনটা আসলে তার সাথে পরীক্ষা করে আমাদের কন্টিনিউ করা লাগে। দ্যাট মিনস আপনার ডায়াবেটিস হলে যেমন আমরা ইনসুলিন দিয়ে থাকি, যে সুগার লেভেল বেড়ে গেল আমরা ইনসুলিনটা বাড়িয়ে দিলাম, সেরকম ইনসুলিন যেমন কন্টিনিউ করা লাগে চোখের ইনজেকশনও আসলে কন্টিনিউ করা লাগে। যখন দেখা গেল যে ইনজেকশন দিয়ে আপনার রক্তটি সম্পূর্ণ নির্মূল হয়ে গিয়েছে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখে এখন আর নেই, তখনই আসলে আমরা ইনজেকশনটা বন্ধ করতে পারি। আচ্ছা, সো এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন, এটা ভ্যারি করে। যার চোখের কন্ডিশনটা যেরকম তাকে সেভাবে আমরা আসলে চিকিৎসা দিয়ে থাকি। সেরকম ভাবে হ্যাঁ, তো ট্রিটমেন্ট আমরা দেওয়া হয়ে থাকে। ফিক্সড বলতে পারবো না যে কার 3টা লাগবে বা কার 6টা লাগবে। আচ্ছা, যেরকমটা বলছিলেন আপনি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি বন্ধ হয়ে আসার দিকে হয় বা বন্ধ হয়ে আসলে আপনারা ইনজেকশনটা স্টপ করে দেন, তো সেক্ষেত্রে যদি স্টপ করে দেওয়া হয় সেটা কি আবার রিভার্স হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা? জি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে কারো যদি ডেভেলপ করে থাকে, সম্পূর্ণ নির্মূল আসলে হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিছুটা কম। কারণ আমি যেটা আমার পেশেন্টদেরকে বোঝানোর জন্য বলি যে যেহেতু এটা রক্তনালীগুলোকে অ্যাফেক্ট করে, সো রক্তনালীতে যখন ভঙ্গুরতা আসে তখনই তো আসলে রক্তক্ষরণ হয়। সো রক্তনালীগুলোকে যদি আমরা পানির পাইপের সাথে চিন্তা করি যে পানির পাইপে জং ধরেছে, সো ওই জং ধরা পাইপ কিন্তু আমরা কি করি, ওটা কিছুদিন পর পর লিক করতে পারে, তাই না? তো আমরা পাইপ চেঞ্জ করতে পারি, কিন্তু চোখের রক্তনালী তো চেঞ্জ করা সম্ভব না। যেহেতু অলরেডি সে অ্যাফেক্টেড হয়ে গেছে, দেখা গেল যে তাকে আমরা চিকিৎসা দিয়ে ভালো করে দিয়েছি, কিন্তু সে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারলো না, আপ ডাউন করছে তার, তখন কিন্তু ওখান থেকে ক্ষতিগ্রস্ত রক্তনালী থেকে আবার রক্তক্ষরণ হতে পারে। সো যার জন্য একজন ডায়াবেটিক রেটিনোপ্যাথির পেশেন্টকে সবসময় আসলে একটা ফলো আপে থাকা লাগবে। ফলো আপে হ্যাঁ, ফলো আপে থাকাটা খুবই আসলে জরুরি। সেই ফলো আপটা ঠিক কতদিন পর পর হতে হবে? যদি কারো ডায়াবেটিক রেটিনোপ্যাথি না থাকে, যে শুধু স্টার্টিং স্টেজে, তখন আমরা সাধারণত বলি যে বছরে একবার একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাতে। যখন ডায়াগনোসিস হয়ে যায় যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, তার বেশ বিভিন্ন কতগুলো স্টেজ আছে। সো ইনিশিয়াল স্টেজে আমরা 6 মাস পর পর পেশেন্টকে দেখে থাকি, কিন্তু যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, তার যদি চিকিৎসা লেগে থাকে, তখন হয়তো দেখা যায় 3 মাস পর পর। আর যারা হয়তো ট্রিটমেন্টে আছে, এই যে একজন পেশেন্ট ফোন দিলেন যে ওনার মাসে মাসে ইনজেকশন লাগছে, তাদেরকে আমরা আসলে মাসে মাসে একটা ফলো আপ দিয়ে থাকি, আমি সেভাবে তাদের ফলো আপ ওয়াইজ তাদেরকে ইনভেস্টিগেশন অ্যাডভাইস করি। সাধারণ মানুষ যারা আছেন তারা আসলে বুঝে উঠতে পারেন না যে সে কি ডায়াবেটিক রেটিনোপ্যাথির দিকে যাচ্ছেন কিনা। লক্ষণ বা উপসর্গগুলোর দিকে যদি আমরা আসি তাহলে আসলে কি কি বলা যেতে পারে মোটা দাগে? প্রথমত অবশ্যই খেয়াল রাখতে হবে তার দৃষ্টিটা কেমন আছে। যদি দৃষ্টি কমতে থাকে এবং কারো যদি ডায়াবেটিস থেকে থাকে, সে তো সেটা জানে যে তার ডায়াবেটিস আছে। সাথে কিছু অ্যাডিশনাল সাইন যেটা আমরা বলি ফলো আপে রাখতে, তা হচ্ছে তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা। অনেকাংশে দেখা যায় যে পেশেন্টের ডায়াবেটিসও আছে, ব্লাড প্রেশারও আছে, হাইপারটেনশন যেটাকে আমরা বলে থাকি। সো ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিনা, ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, যদি কন্ট্রোলে না থাকে, সাথে সাথে যদি তার দৃষ্টিটাও কমতে থাকে, তাহলে বুঝতে হবে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। অবশ্যই তার ছানিও থাকতে পারে, বাট তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। সাইড বাই সাইড কারো যদি দেখা যায়, হঠাৎ করে অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসে যে আমি কালকেও ভালো দেখছিলাম, সকাল থেকে এক চোখে কম দেখছি, বা আমি দেখছি যে কালো কালো চোখে কিছু ভাসছে আমার, হ্যাঁ, আমি যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে কালো কিছু আছে, আমি ভাত খেতে গেলাম মনে হচ্ছে কালো কিছু ভাতের উপরে, বাট আসলে আমি পরে বুঝতে পারলাম যে আমি চোখে কালো কালো কিছু ছোপ ছোপ দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে হবে আসলে ওনার এটা যথেষ্ট অ্যাডভান্স, উনি মোস্ট প্রবলি সিমটম যেটা বলে যে তার চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। সো এরকম যদি কেউ দৃষ্টি কমে যায়, সাথে যদি এরকম কালো কালো কিছু দেখে, তাহলে তাকে একজন ইমার্জেন্সিভাবে আসলে প্রথমত সে হয়তো জানবে না তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা। সে একজন যদি চক্ষু বিশেষজ্ঞের কাছে যায়, তাহলে তারা ইনিশিয়াল ডায়াগনোসিসটা করে দেখা যায় যে আমাদের কাছে, আমরা যারা রেটিনা স্পেশালিস্ট তাদের কাছে
রেফার করে থাকে। সেই ডায়াগনোসিস আসলে কিভাবে করে থাকেন আপনারা, বা কি কি ইনভেস্টিগেশনস দিয়ে থাকেন? প্রথমত ইনিশিয়াল ডায়াগনোসিসের জন্য আমরা পেশেন্টের আসলে রেটিনাটা চেক করে থাকি। সো একটু আগে যেটা বলেছিলাম যে রেটিনা চোখের বেশ ভেতরের একটি অংশ। সো আমরা পেশেন্টদের চোখে একটা ড্রপ দিই, যে ড্রপটা দিয়ে তাকে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়। এবং বলার মতো যেটা বিষয় যে এর পরবর্তীতে পেশেন্ট আসলে একটু ঝাপসা দেখে। সো এবং যারা বয়স্ক পেশেন্ট তাদেরকে আমরা বলি যে কোনো অ্যাটেন্ডেন্ট যদি থাকে সাথে তাকে নিয়ে আসলে ভালো হয়, কারণ সে যখন যাবে তখন সে একটু ঝাপসা দেখবে। সো ইনিশিয়ালি আমরা স্ক্রিন করে যখন দেখি যে তার হয়তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, দ্যাট মিনস রেটিনাতে কিছু হালকা পাতলা রক্তক্ষরণের সাইন থাকবে, তখন তাদেরকে আমরা ব্লাড টেস্ট যেগুলো বেসিক, যে সুগার লেভেল, তার 3 মাসের সুগার কত আছে, তার কোলেস্টেরল লেভেল কেমন, তার কিডনি ডিজিজ আছে কিনা, এগুলো একটা স্ক্রিনিং দিয়ে থাকি। এবং সাথে সাইড বাই সাইড দিয়ে থাকি তার রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আছে কিনা। এগুলো খুব ইম্পর্ট্যান্ট সাইন, কারণ ফিজিক্যালি সে যদি ফিট না থাকে তাহলে আমরা তাকে চিকিৎসা দিলেও সে আসলে কিছুদিন পরপর প্রবলেমটা নিয়ে আসতে থাকবে। বেসিক এগুলো টেস্ট যখন হয়ে যায় তারপর আমরা চোখের কিছু টেস্ট দিই। সেটা হচ্ছে যে চোখে একটা ছবি তোলা হয়, যেটা আমরা বলে থাকি যে কালার ফান্ডাস ফটোগ্রাফি। চোখে একটা ফটো তোলা হয়, চোখের অ্যাঞ্জিওগ্রাম আছে। সবাই আমরা অ্যাওয়্যার যে হার্টে অ্যাঞ্জিওগ্রাম নিয়ে, চোখেরও সেরকম অ্যাঞ্জিওগ্রাম হয়। এটা নিয়ে খুব প্যানিক করার মতো বিষয় না, আমরা খুব সামান্য একটা ডাই দিয়ে চোখের ছবি তোলা হয়। এটাতে মেইনলি যেই রক্তনালীগুলো অ্যাফেক্টেড সেগুলো থেকে আসলে ডাইটা লিক করে, যেরকম রক্তটা লিক করছে সেরকম ডাই লিক করে। সো চোখের অ্যাঞ্জিওগ্রাম হয় এবং চোখের একটা স্ক্যান হয়, যেটাকে আমরা বলি অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি বা ওসিটি। এটা দিয়ে মেইনলি দেখা হয় যে চোখের রেটিনার থিকনেসটা কেমন আছে, যে ওটা অ্যাফেক্টেড হলো কি না, রক্তক্ষরণ হলে কতটুকু রক্ত গভীরতা পর্যন্ত গিয়েছে, যেটা আমাদের পরবর্তী ট্রিটমেন্টে সহযোগিতা করে। এই বেসিক টেস্টগুলো মেইনলি আসলে আমরা করে থাকি। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আসছি। আমাদের একজন দর্শকও কিন্তু এই বিষয় নিয়ে জানতে চাচ্ছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন দর্শক। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা বলছিলাম। আমার হাজবেন্ডের ডায়াবেটিস আছে গত বেশ 6-7 বছর ধরে। এখন তার চোখের পাওয়ার হচ্ছে 3.5। তো তার প্রতি বছরই দেখা যাচ্ছে পাওয়ারটা একটু ফ্ল্যাকচুয়েট করছে। তো এই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে মানে তার কি এই যে রেটিনোপ্যাথির প্রবলেমটা হয়েছে কিনা, বা এটা কি কোনো সিমটম কিনা আর কি। জি, দর্শক সাথেই থাকুন, ম্যাডাম উত্তর দিচ্ছেন। ওনার ডায়াবেটিসের ডিউরেশনটা কতদিন? 6 থেকে 7 বছর 6 থেকে ধরে 7 আছে। বছর যদি কন্ট্রোলে থাকে এবং চোখের পাওয়ার ফ্রিকুয়েন্টলি ওনার বয়স ফ্ল্যাকচুয়েট করে, এটা হতে পারে ছানি, আবার এটা হতে পারে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে। সবচেয়ে ভালো হবে যদি সে একজন আই স্পেশালিস্ট দেখান। চক্ষু বিশেষজ্ঞ দেখালে ওনারা সবগুলো চোখের পার্ট চেক করে দিবে। তারপরে যদি তার ছানি না থাকে বা তার চশমার পাওয়ারটা যদি স্টেবল থাকে, তখন হয়তো তার রেটিনাটাও চেক করবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা বুঝতে হবে যে চশমার পাওয়ার চেঞ্জ করা হলো কিন্তু তার দৃষ্টি ইমপ্রুভ হচ্ছে না, তার মানে তার চোখের ভেতরে কোথাও কোনো প্রবলেম আছে। কারণ একজন সুস্থ মানুষের যখন চোখের পাওয়ারটা আমরা কারেক্ট করে দিই তখন কিন্তু সে দেখতে পায়। সো যদি চশমা পাওয়ার ঠিক করার পর সে না দেখে, তাকে অবশ্যই আমরা রেটিনা চেক করব। এবং এসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আই স্পেশালিস্টরা আমাদের কাছে পেশেন্টটাকে রেফার করে দেয়। সো ওনার উচিত হবে একজন নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা। জি, আমরা যেরকমটা জানি আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে স্ক্রিনিং আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সে বিষয়ে আপনার মতামত কি আমাদের দর্শকদের জি, উদ্দেশ্যে? আমি যেটা অলরেডি বলেছিলাম যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবার প্রথম শর্ত হচ্ছে ডায়াবেটিসটা, এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে। সো ফার্স্ট যেটা খেয়াল রাখতে হবে তার ডায়াবেটিসের ডিউরেশনটা কতদিন হলো তার ডায়াবেটিস হয়েছে। যদি সেটা 5 বছর অতিক্রম করে তাহলে তার প্রথম স্ক্রিনিংটা করাটা খুব জরুরি, তার বয়স যতই হোক না কেন। প্রথম স্ক্রিনিং হয়ে যাবার পরে একজন রেটিনা স্পেশালিস্ট বলে দিবে যে যদি তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি না থাকে, যে তার বছরে একবার এসে জাস্ট নেক্সট ইয়ার একটা ফলো আপ করলেই হলো। যদি ডিউরেশনটা বেড়ে যায় বা সেটা ছাড়া যদি তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি ধরা পড়ে, তাহলে তার স্টেজের উপরে ইনিশিয়ালি হয়তো দেখা যায় সামান্য পরিমাণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে শুধুমাত্র আমরা আসলে তাকে ট্রিটমেন্ট করে থাকি সুগার লেভেল কন্ট্রোলের মাধ্যমে। সেক্ষেত্রে তাকে হয়তো আমরা বলি 6 মাস পর পর এসে আপনি আমাদেরকে দেখাবেন। কিন্তু যখন ট্রিটমেন্ট লাগে, যে একজন পেশেন্ট বললেন যে তার ইনজেকশন লাগছে, সেই ক্ষেত্রে তখন আমরা দেখা যায় স্ক্রিনিং বা ফলো আপটা 3 মাস পর পর দিচ্ছি, কারো ক্ষেত্রে 1 মাস পর পর দিচ্ছি। তো সব কিছু ডিপেন্ড করে কিছুটা তার
ডায়াবেটিসের স্টেজের উপরে। আচ্ছা, আমরা যদি চিকিৎসা প্রসঙ্গে চলে আসি, আপনাদের কাছে যেসব পেশেন্টরা আসেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে, তাদেরকে আসলে কিভাবে আপনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন? চোখের ব্যাপারটা যেহেতু চোখের, আসলে অনেকেই ভয় পেয়ে যায় এবং চোখ খুব সেনসিটিভ একটা অর্গান। তো দর্শকদের আসলে কিভাবে আশ্বস্ত করতে চান বা পেশেন্ট যারা আছেন তাদেরকে কিভাবে আশ্বাস দিতে চান আপনি? প্রথমত যেটা আমি বলবো যে যখন তার ডায়াগনোসিস হয়ে যাবে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, আতঙ্কিত হবার আসলে কোনো চান্স নেই, বা না হয়ে আতঙ্কিত কিভাবে সেটাকে প্রিভেনশন করা যায় বা ট্রিট করা যায় সেখানে খেয়াল রাখতে হবে। সো প্রথমত যেটা খেয়াল রাখতে হবে, তাকে একটু সচেতন হতে হবে। বেশিরভাগ সময় এইসব পেশেন্টরা খুব সচেতন থাকে না, তাদের ডায়াবেটিসটা একেবারেই কন্ট্রোলে থাকে না, খুবই ফ্ল্যাকচুয়েট করে। সেটাকে প্রথমত একজন মেডিসিন স্পেশালিস্ট বা একজন এন্ডোক্রাইনোলজিস্ট যে তার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করবে, তার মাধ্যমে ডায়াবেটিসটাকে পুরোপুরি স্ট্রিক্টলি কন্ট্রোলে নিয়ে আসা। ডেইলি তার এক্সারসাইজ বা ডেইলি রুটিনে যাতে সে হাঁটা চলাটা রেখে দেয়, যাতে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থেকে বাইরে না যায়। যখন ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসলো, তখন কিন্তু আমরা তার ট্রিটমেন্টটা স্টার্ট করি। ইনিশিয়াল পর্যায়ে যদি আর্লি স্টেজে ডায়াবেটিসটা থাকে, শুধু ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডায়াবেটিসটা কন্ট্রোল করি, আর কিছুই বলি না। কিন্তু যদি একটু প্রসিড করে, তখন আমরা দেখা যায় যে পেশেন্টের ইনজেকশন লাগতে পারে। সেই ইনজেকশনটা মেইনলি আসলে লাগে যদি তার সেন্টার অফ দ্য রেটিনা বা যেটাকে আমরা বলে থাকি যে ম্যাকুলা, সেটা যদি অ্যাফেক্টেড হয়, তখন তার ইনজেকশন লাগে। রক্তক্ষরণের পরিমাণটা যদি বেশি থাকে, কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে রক্তক্ষরণের সাথে সাথে কিছু নতুন নতুন রক্তনালী বা নিউভাস্কুলারাইজেশন যেটাকে আমরা বলি, সেটা ডেভেলপ করে, তখন সেটাকে বন্ধ করার জন্য আমাদের আসলে লেজার দেওয়া লাগে পেশেন্টের চোখে। রক্তক্ষরণ অনেক বেশি পরিমাণে হলে বা রক্তনালী থেকে যদি দেখা যায় রেটিনাটা ছিঁড়ে যাচ্ছে বিভিন্ন ফাইব্রোসিসের মাধ্যমে বা বিভিন্ন নিউভাস্কুলারাইজেশন থেকে, তখন আমাদের আসলে পেশেন্টের চোখে সার্জারিও লাগে, যেটা আমরা রেটিনার সার্জারি বলে থাকি, পার্স প্ল্যানার ভিট্রেক্টমি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনার মাধ্যমে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। জি, দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে আমরা জানতে চেষ্টা করেছি এবং সেই সাথে আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডাক্তার ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।